31 মে 2026 কানপুরের নবাবগঞ্জ এলাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে। মানুষের মতে ভাইরাল এই ভিডিওতে দেখা যাওয়া বুরখা পরা একজন মেয়ে মানুষ ছিল। কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পেছনের কারণটা এই বুরখা পরা মেয়ে মানুষ নয়, বরং এই বুরখার আড়ালে থাকা মানুষজনের ট্রেনিং আর এক ভয়ানক প্ল্যানিং ছিল। রবিবারের এই দিনটা মানুষ নিজেদের কর্মসংস্থান বন্ধ থাকার জন্য সকালটা একটু আলসভাবেই কাটাচ্ছিল। সেই দিন ছিল আইপিএল এর ফাইনাল ম্যাচ। মানুষদের মুখে এই ম্যাচের ব্যাপারেই আলোচনা চলতেছিল। গুজরাট আর বেঙ্গালুরুর মাঝের এই ম্যাচের হবু সম্ভাবনার আলোচনার মধ্যেই কেউ এটা একবারের জন্য ভাবেনি যে এই শহরের ঠিক মাঝামাঝি স্থিত এক কোচিং সেন্টারে এমন এক অপরাধ ঘটতে যাচ্ছিল যা এনাদের আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছিল। এই অপরাধটা কেবলই একটা খুন নয়, বরং কারো ভরসা ভাঙনের এক কাহিনী। আর এই অপরাধের পেছনে যে প্ল্যানিং ছিল তা শুধু মানুষই না, পুলিশেরও মাথার ঘাম পায়ে ফেলতে যথেষ্ট। তো চলুন দেরি না করে শুরু করা যাক এমন এক ঘটনা যা দেখাবে যে লোভের সামনে কি করে অনেক বছরের পুরনো বন্ধুত্ব হার মেনে যায়। তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আপনার সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। পয়লা জুন 2026 সকালে কানপুরের নবাবগঞ্জ পুলিশ স্টেশনে একজন মানুষ ফোন করে খবর দেয় যে কানপুরেরই আজাদনগর এলাকায় একটি কোচিং সেন্টারের ভেতরে একজন 47 বছর বয়সের প্রকাশ চন্দ্র গুপ্তা বেহোশ পড়ে রয়েছে। খবরটা পেতেই পুলিশ দেরি না করে সেই কোচিং সেন্টারে যেয়ে পৌঁছায়। সেখানে যেয়ে ওনারা দেখেন যে প্রকাশ গুপ্তার মাথায় কোনো একটা ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে উনি নিজের চেতনা হারিয়েছে। পুলিশ তৎক্ষণাৎ প্রকাশ গুপ্তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। হসপিটাল পৌঁছানোর পর ডক্টররা প্রকাশকে মৃত ঘোষিত করেন। সাথে পুলিশকে এও জানায় যে প্রকাশ গুপ্তার মাথায় এই চোটটা আগের দিন করা হয়েছে, যার ফলে উনার অনেক রক্ত ঝরে গেছে, আর সেজন্যই ওনাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রথমে তো পুলিশ অধিকারীরা ভাবেন যে বোধহয় রাতের বেলায় প্রকাশ গুপ্তার মৃত্যুটা একটা দুর্ঘটনা ছিল। উনি হয়তো রাতে অতিরিক্ত মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পিছলে পড়ে যেয়ে আহত হয়েছিলেন। এই ব্যাপারে যখন প্রকাশ গুপ্তার ভাইকে জানানো হয়, যিনি উনার সাথে একই বাড়িতে থাকতো, উনিও এটাকে একটা দুর্ঘটনা বলেই মনে করছিলেন। প্রকাশ গুপ্তার ভাই পুলিশকে জানায় যে আগের দিন রাতে প্রকাশজি ওনাকে বলেছিলেন যে উনি কোচিং ইনস্টিটিউটে আইপিএল এর ফাইনাল ম্যাচটা দেখে বাড়ি ফিরতে দেরি হবে, তাই ওনার ভাই যাতে ডিনার করে ঘুমিয়ে পড়ে। এরপর প্রকাশ গুপ্তার ময়না তদন্তের রিপোর্ট আসে, আর সেখানেও এটা কনফার্ম করা হয় যে ওনার মৃত্যু মাথায় চোট লাগার কারণেই হয়েছে। সব প্রসিডিওর সম্পন্ন হওয়ার পর পুলিশ প্রকাশ গুপ্তার আর লাশের সাথে পাওয়া সব জিনিস উনার ভাইকে হ্যান্ডওভার করে দেয়। এখান থেকেই সবকিছু বদলে যায়। এতক্ষণ যেটা একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু বলে মনে হচ্ছিল, তার পেছনের আসল সত্যটা এখন ফাঁস হতে যাচ্ছিল। প্রকাশ গুপ্তার ভাই বিকাশ গুপ্তা যখন নিজের ভাইয়ের জিনিসগুলো ভালো করে যাচাই করে দেখে, উনি নোটিস করেন যে প্রকাশের জিনিসগুলোর মধ্যে একটি সোনার চেইন আর একখানা ব্রেসলেট মিসিং ছিল। এরপরে পুলিশের মনে সন্দেহ হয় যে প্রকাশ গুপ্তার মৃত্যুটা কোনো হত্যার মামলা নয় তো, যা ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছে। এখান থেকে পুলিশ এই মামলাটাকে অন্য অ্যাঙ্গেলে তদন্ত করা আরম্ভ করে দেয়। সবার প্রথম প্রকাশ গুপ্তার কোচিং সেন্টারটাকে সিল করে দেওয়া হয়। তারপর ফরেন্সিক সায়েন্সের একটি টিম সেই স্থানে যেয়ে পরীক্ষা করা শুরু করে। ওনারা সেই কোচিং ইনস্টিটিউটটার প্রত্যেকটা কোণার ফটো নেয় আর ফিঙ্গারপ্রিন্টও কালেক্ট করে। ইনস্টিটিউট ঢোকার আর বার হওয়ার রাস্তাও ভালো করে দেখা হয়। প্রত্যেকটা ছোট থেকে ছোট বিষয়গুলো মনোযোগ দিয়ে খতিয়ে দেখা হয়। অন্যদিকে পুলিশ প্রকাশ গুপ্তার ভাই বিকাশকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। পুলিশ ওনাকে জিজ্ঞাসা করেন যে প্রকাশজির কোনো শত্রু তো ছিল না যার সাথে ওনার কোনো ধরনের ঝগড়া বা বিবাদ রয়েছে। পুলিশ জানতে চান যে বিকাশ গুপ্তার কোনো মানুষের উপর সন্দেহ ছিল কিনা, কিন্তু বিকাশজি পুলিশকে জানান যে প্রকাশ গুপ্তা খুব ভালো একজন মানুষ ছিলেন, যার কারোর সাথেই কোনো বিবাদের কথা ওনার জানা নেই।
এই তথ্যটা পুলিশদের আরও বেশি কনফিউজ করে দেয়। এদিকে ফরেন্সিক টিমও সেই ইনস্টিটিউট থেকে সমস্ত ফিজিক্যাল এভিডেন্স জড়ো করে নেয়, কিন্তু এইসব পরীক্ষা করে পুলিশদের বেশি কিছু সাফল্য লাভ হয় না। ফিজিক্যাল এভিডেন্স যখন পুলিশদের তেমন কোনো সাহায্য করতে ব্যর্থ হয়, তখন ওনারা ইলেকট্রনিক এভিডেন্স কালেক্ট করতে আরম্ভ করে। কিন্তু ঘটনা হলো, প্রকাশ গুপ্তার ইনস্টিটিউটের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না। তাই পুলিশ কর্মীরা ভাবলেন যে যদি কেউ প্রকাশকে খুন করেছে, সে নিশ্চয়ই রাস্তা দিয়েই সেই কোচিং সেন্টারে এসেছে। তাই ওনারা রাস্তার ধারে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো চেক করার সিদ্ধান্ত নেন। প্রকাশ গুপ্তার কোচিং সেন্টারের আশপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরা সিজ করে সেগুলোর ফুটেজ চেক করা হয়। ফুটেজ চেক করতে করতে পুলিশ অধিকারীদের একজন বোরখা পরা মেয়ে মানুষের উপর সামান্য সন্দেহ হয়। সেই ফুটেজটিতে তেমন কিছু ছিল না, আর কোনো সাধারণ মানুষ সেই ফুটেজটা দেখলে হয়তো কোনো সন্দেহ করতেনও না। এইবার পুলিশরা দেখেন যে সেই মার্কেটে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, যেটা প্রকাশ গুপ্তার কোচিং সেন্টারের এন্ট্রান্সের দিকেই মুখ করা ছিল। এই ক্যামেরার ফুটেজে একজন বোরখা পরা মেয়ে লোক সেই কোচিং সেন্টারের দিকে যেতে আর কিছু সময়ের পর সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আর সেই মেয়ে লোকটার আসার টাইমিংটা ছিল রাত 10টা থেকে 10:30টার মধ্যে, যা ফরেন্সিক রিপোর্টের অনুসারে প্রকাশ গুপ্তার মৃত্যু টাইমিংয়ের সাথে একদম মিলে যায়। এখন প্রশ্ন দাঁড়ায় যে সেই মেয়ে লোকটা আসলে ছিল কে, আর তার প্রকাশ গুপ্তার সাথে কি শত্রুতা ছিল। সেই সময় পুলিশ অধিকারীরা নোটিস করেন যে এই বোরখা পরা মানুষটার চলাফেরার ধরনটা সামান্য অন্যরকম। এই বোরখা পরা মানুষটার হাঁটার প্যাটার্নটা একটু পুরুষদের মতন মনে হচ্ছিল। এরপর পুলিশ যেই যেই ক্যামেরার ফুটেজে এই বোরখা পরা মানুষটাকে দেখা যাচ্ছিল, সেই সমস্ত ক্যামেরার ফুটেজগুলো ভালো করে পরীক্ষা করতে শুরু করে। এই ক্যামেরার ফুটেজগুলো তদন্ত করতে করতে পুলিশ এই পরিণামে পৌঁছায় যে এই বোরখা পরা মানুষটা স্টেশনের ভেতর থেকে সেই প্যাসেঞ্জারদের সাথে বার হয় যারা কনৌজ থেকে কানপুরের ট্রেনে করে এসেছিলেন। এরপর রেলওয়ে স্টেশনের ভেতরের ফুটেজ চেক করে ওনারা জানতে পান যে এই মানুষটা আসলে কোনো ট্রেনে করে আসেনি, বরং কিছু সময় পূর্বে বাইরে থেকে স্টেশনের ভিতরে গেছিল, হয়তো পুলিশদের কনফিউজ করার জন্য। এইটা দেখে পুলিশদের এই মানুষটার উপর সন্দেহ আরো বেড়ে যায়। এরপর আরো ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কর্মীরা জানতে পায় যে এই বোরখা পরা মানুষটা একটা অটোতে চেপে স্টেশনের সামনে এসে নেমেছিল, আর তারপর স্টেশনের ভেতরে চলে যায়। পুলিশ সেই ফুটেজ থেকে অটোর নাম্বারটা বার করে সেই অটো ড্রাইভারটাকে খুঁজে বার করে। ওনারা ভাবেন যে এখন এই কেসটা ফাইনালি সলভ হয়ে যাবে, কিন্তু যখন অটো ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে পুলিশদের জানায় যে সেই বোরখা পরা মানুষটা ওর সাথে কোনো কথাই বলেনি। ও শুধু হাতের ইশারা দিয়ে কমিউনিকেট করছিল। মনে হচ্ছিল সেই বোরখা পরা মানুষটা বোবা ছিল। এইসব শুনে পুলিশ কর্মীরা বুঝে গেছিলেন যে সেই বোরখা পরা মানুষটা অত্যন্ত চালাক একজন ব্যক্তি। এরপর পুলিশ সেই জায়গার ক্যামেরা ফুটেজ চেক করতে শুরু করে যেখান থেকে সেই মেয়ে লোকটা অটোতে উঠেছিল। আর ক্যামেরার ফুটেজ তদন্ত করতে করতে পুলিশ কানপুরের সিটি হসপিটাল যেয়ে পৌঁছায়, যেখানে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট করা হয়। পুলিশ অধিকারীরা দেখতে পান যে সেই হসপিটালের পেছনে থাকা পার্কিং এরিয়া থেকে সে বোরখা পরা মেয়ে লোকটা একটা গাড়িতে চড়ে বেরিয়ে যায়। ক্যামেরার ফুটেজ লিঙ্ক করতে করতে পুলিশ কর্মীরা দেখেন যে সেই গাড়িটা যখন নিজের গন্তব্যে পৌঁছে যায়, তখন সেই গাড়িটা থেকে কোনো মেয়ে মানুষ নয়, কেবলই একজন পুরুষ মানুষ কাঁধে একখানা ব্যাগ নিয়ে বেরিয়ে আসছে। এরপর পুলিশ যখন সেই মানুষটার খবর নেয়, ওনারা ফাইনালি একজন মানুষকে আইডেন্টিফাই করেন। এই মানুষজনের নাম ছিল মোহিত দ্বিবেদী। মোহিতের ব্যাপারে জিজ্ঞেস করাতে ওনারা খবর পান যে মোহিত প্রকাশ গুপ্তাদের বাড়িতে ওনাদের দুঃখের সময় সান্ত্বনা দিতে গেছে। দেরি না করে পুলিশ তৎক্ষণাৎ প্রকাশ গুপ্তার বাড়িতে যেয়ে পৌঁছায়। সেখানে যেয়ে ওনারা দেখেন যে মোহিত প্রকাশ গুপ্তার রিলেটিভসদের সাথেই কথা বলছিল। সেখানে মজুদ সবাইকে চমকে দিয়ে পুলিশ অধিকারীরা মোহিতকে গ্রেফতার করে ওকে পুলিশ স্টেশন নিয়ে আসে। মোহিতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে তো মোহিত নিজের মুখ খোলে না, কিন্তু একটু শক্তভাবে জিজ্ঞাসা করতেই ও সব গলগলিয়ে বলতে আরম্ভ করে। আর ও যে কথাগুলো খুলাসা করে তা শুনে আপনার বন্ধুত্বের উপর থেকে একেবারেই ভরসা উঠে যাবে।
মোহিত পুলিশদের বলে যে ও ইন্টারনেট আর ইউটিউব দেখেই এই পুরো অপরাধটার প্ল্যানিং 15 দিন আগের থেকেই শুরু করে দিয়েছিল। মোহিত সবার প্রথম পাশের একটা মার্কেটে যেয়ে একখানা বোরখা, একটা স্কার্ফ, একজোড়া হ্যান্ড গ্লাভস আর লেডিস স্যান্ডেল কিনে নিয়ে আসে। আর বেশ কয়েকদিন ধরে মেয়েদের মতো হাঁটার প্র্যাকটিসও করে। মোহিত কয়েকদিন ধরে ঘুরে ঘুরে এটা চেক করে যে কোন রাস্তায় সিসিটিভি ক্যামেরা সব থেকে কম। তারপর ঘটনার দিন ও রোজের মতন সকালে নিজের অফিসের জন্য বার হয়। আর নিজের অফিসের ব্যাগে সে বোরখা সহ সব জিনিস ভরে সিটি হসপিটালের পেছনে পার্কিংয়ে চলে যায়। সেই জায়গাটা সবসময় বেশ নির্জন থাকে। সেখানেই ও গাড়ির ভেতরে বোরখা, হ্যান্ড গ্লাভস আর লেডিস স্যান্ডেল পরে বেরিয়ে পড়ে। তারপর মোহিত সোজা রেলওয়ে স্টেশন পৌঁছে যায়। আর সেখান থেকেই কনৌজ কানপুর ট্রেনের যাত্রীদের মধ্যে মিশে স্টেশন থেকে বার হয়ে আসে, যাতে পুলিশ যদি সেখানকার ক্যামেরার ফুটেজ চেক করে ওনারা যাতে ভাবেন যে সে একজন মেয়ে মানুষ যে কনৌজ থেকে এসেছে। আপনার এটা জেনে আশ্চর্য লাগবে যে প্রকাশ আর মনোজ গত 18 বছর ধরে বন্ধু ছিল। দুজনে দুজনের সাথে সুখ দুঃখ, পরিবার, ব্যবসা সব ধরনের কথা শেয়ার করত। আর এই কোচিং সেন্টারেই অনেক সময় একে অপরের সাথে কাটাতো। আর এই সময়েই মনোজ নোটিস করে যে প্রকাশের শরীরে একখানা সোনার চেইন আর একটা ব্রেসলেট আছে, যেগুলো আজকের সময়ে মোটামুটি 5 থেকে 6 লাখ টাকার হবে। তারপর থেকেই মনোজ এই সোনার গয়নাগুলো লুট করার জন্য প্ল্যানিং করা শুরু করে দিয়েছিল। প্রকাশ মনোজকে আগেই বলেছিল যে 31 মে রাতের বেলা উনি একাই কোচিং সেন্টারে আইপিএল এর ফাইনাল ম্যাচটা দেখবেন। সেজন্যই মনোজ এই দিনটাতেই নিজের প্ল্যান এক্সিকিউট করার জন্য সিদ্ধান্ত নেয়। 31 মের রাতে মনোজ সে বোরখা পরেই প্রকাশের ইনস্টিটিউটে বোবা সেজে যেয়ে পৌঁছায়। প্রকাশ ওকে চিনতে পান না আর ওর সাথে কথা বলার চেষ্টা করে। সুবিধা বুঝে মনোজ প্রকাশের গলার থেকে চেইনটা টান দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রকাশ ওকে ঝাপটে ধরে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর সেই সময়ই প্রকাশ গুপ্তা চেয়ার থেকে নিচে পড়ে যান। উনার মাথার পেছন দিকটা মাটিতে জোরে বাড়ি খায় আর তারপর গলগলিয়ে রক্ত ঝরতে শুরু করে। মনোজ তখন প্রকাশকে টেনে কোচিং সেন্টারের ভেতরের একটা কামরায় নিয়ে যায়। তারপর প্রকাশের চেইন আর ব্রেসলেটটা নিয়ে নিজের বন্ধুকে সেখানে মৃত্যুর জন্য ছেড়ে চলে যায়। মনোজ চাইলে নিজের বন্ধুকে বাঁচাতেও পারত, কিন্তু ও তেমনটা করে না। নিজের লোভের কারণে ও এত বছরের বন্ধুকে হত্যা করতে একবারের জন্যও ভাবেনি। 5ই জুনে পুলিশ মনোজ দ্বিবেদীকে অ্যারেস্ট করে। মাত্র 4 দিনের ভেতরে পুলিশ একটা অসম্ভব দেখতে লাগা কেসকে সলভ করে দেখিয়েছে। এই কেসটা বর্তমানে কোর্টে চলমান রয়েছে। আশা করব যেন প্রকাশ গুপ্তা খুব শিগগিরই ন্যায় পেয়ে যান। তো আজ এই পর্যন্তই থাক। আবারও দেখা হবে এমনই কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।